ফেরেববাজ ভাইপো নিজেকে অতি চালাক ভাবছিল, কেননা পেয়াদা বরকন্দাজ সমস্ত কিছু তার হাতের মুঠোয় রয়েছে। ঘেঁটি ধরে সবকটা অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গার নাম এদিক ওদিক সেদিক করে ভোটার তালিকায় রেখে দেবে, আর তারপর এদের ভোটে জিতে বলবে মানুষ আমাদের পাশে আছে। কিন্তু ফেরেববাজ ভাইপো ভুলে গিয়েছিল যে অতি চালাকের না গলায় কিছু একটা পড়ে যায়, সেটাই এবার পড়িয়ে দিয়েছে মহামান্য ইলেকশন কমিশন। যেখানে যেখানে চুরি দুর্নীতি করতে পারে, যেখানে যেখানে দু নম্বরই করতে পারে, প্রত্যেক জায়গায় ফাঁদ পেতে রেখে দিয়েছিল। আর সব থেকে বড় কথা, শুধু ফাঁদ পেতে ক্ষান্ত হয়নি মহামান্য ইলেকশন কমিশন, তারা যেখানে যেখানে দু নম্বরীর এইটুকুনি প্রসেসও দেখছে না, সেখানে নতুন করে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, আর তাতে ভাইপোর খেলা ঘেঁটে হয়ে যাচ্ছে। ফলে মরিয়া পিসি ভাইপো আবারও নতুন করে আপ্রাণভাবে চেষ্টা করছে এসআইআর প্রসেসটাই ঘেঁটে দিতে, এটা বন্ধ করে দিতে। এই নিয়ে নতুন করে মামলা করেছে, কিন্তু হলে হবে কি, মহামান্য ইলেকশন কমিশনের হাতে দুখানা মারাত্মক যা তথ্য চলে এসছে না, পিসি ভাইপোর দুগালের সজোরে ঠাস ঠাস করে আবারও আইনের থাপ্পড় পড়তে চলেছে। আর সব থেকে বড় কথা, এটা পিসি ভাইপো কালীঘাট কোম্পানি খুব ভালো করে বুঝে গেছে। আর সেই জন্য এতদিন যে চোখ রাঙানি করছিল ইলেকশন কমিশনের দিকে, এখন গলার সুর 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 করে নরম হয়ে গেছে। কী কী ঘটনা ঘটছে আজকে এসআইআর নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে, এক এক করে আপনাদের সামনে নিয়ে আসি। প্রথমেই যেটা হচ্ছে, রাজ্যের এসআইআর নিয়ে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। আবারও মাথায় রাখুন, শুধুমাত্র মনোজ কুমার আগরওয়াল বা শুধুমাত্র জ্ঞানেশ কুমার না, কমিশনের ফুল বেঞ্চ বসছে, এবং সেখানে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ যারা ডিএম তাদেরকে তো রাখা হচ্ছেই, তার পাশাপাশি ইআরও অর্থাৎ যারা রোল অবজারভার, যারা ফাইনালি ডিসিশনটা নিচ্ছেন যে এর নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না, যাদের সামনে হিয়ারিং হচ্ছে তাদেরকেও সেই মিটিংয়ে ইনভলভ করা হচ্ছে। এবং জ্ঞানেশ কুমারজি থাকছেন, মনোজ কুমার আগরওয়াল থাকছেন, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তা সাহেব থাকছেন, এবং তার পাশাপাশি যতজন অবজারভার স্পেশাল অবজারভার পাঠানো হয়েছে তারা ভার্চুয়ালি থাকছেন। দিল্লি থেকে অনেক কর্তা বিধাতা থাকছেন। কেন এই বৈঠকটা করা হচ্ছে? তার কারণ হচ্ছে, এই রাজ্যে প্রচুর দু নম্বরই করার চেষ্টা করা হচ্ছে, জোর করে এই পিসি ভাইপো করানোর চেষ্টা করছে, এবং একদম জলজ্যান্ত প্রমাণ সমেত তার সমস্ত রিপোর্ট ইলেকশন কমিশনের হাতে চলে এসেছে। এই বৈঠকটা কি হচ্ছে অবভিয়াসলি ইলেকশন কমিশন জানে, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, এই ডিএমদের দেখে, এই ইআরওদের দেখে পরিষ্কার একটা বার্তা দেওয়া হচ্ছে যে দেখো ভাই, যেখানেই দু নম্বরই করার চেষ্টা করবে, যেখানেই ঘাপলাবাজি করার চেষ্টা করবে, প্রত্যেকটা আমরা ধরবো, এবং ধরার মতো জায়গা হয়েছে। এখন অবধি এই প্রমাণ আমাদের হাতে আছে। আমরা এতদিন পুরো ব্যাপারটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য ভদ্রতা দেখিয়েছি, তোমাদেরকে আমাদের টিমের অংশ মনে করে কাজ করানোর চেষ্টা করেছি। কিন্তু তোমরা যদি গদ্দারি করার চেষ্টা করো, এবার কিন্তু আর রেয়াত হবে না। যা কনসিকুয়েন্সেস আছে আইনিভাবে, যা যা ফেস করার সমস্ত কিছু হবে, জেল, জরিমানা, চাকরি যাওয়া, সাসপেনশন, এভরিথিং এবার কিন্তু হবে। অর্থাৎ এতদিন আমাদের ভদ্র মুখটা দেখেছো, এবার রুদ্র মুখটা দেখবে। তাই এখন শেষ সুযোগ দিচ্ছি, ভালোই আইন মোতাবেক যেটা করার সেটাই করো। কে কোথা থেকে কি বলে দিল, ওই কথায় প্রভাবিত হয়ে যদি কাজ করতে যাও, তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ নাচছে। এই মেসেজটা, এই বার্তাটাই নাকি দেওয়া হবে, সেই জন্যই কিন্তু এই বৈঠকটা করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যে বৈঠকটা হচ্ছে, সেখানে ডেপুটি নির্বাচন কমিশনার, যিনি রাজ্যের সমস্ত আধিকারিক এবং অবজারভারদের সঙ্গে এরপর একটা স্পেশাল বৈঠক করবেন, তার একটা বিশেষ ভূমিকা থাকতে চলেছে। তার নামও জ্ঞানেশ ভারতী। এবং সবথেকে বড় কথা, এরপর তিনি নিজে সরেজমিনে খতিয়ে দেখতে যাবেন দক্ষিণ 24 পরগনা জেলা। শুধু দক্ষিণ 24 পরগনা নয়, ফেরেববাজ ভাইপোর দুটো এলাকা আছে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। সেখানে কিন্তু বিশেষ নজরদারি। কেন, একটু পরে তার ব্যাখ্যা করছি। তবে এই জায়গাটা এরকম রণংদেহী মূর্তি নেওয়ার মেন কারণটা হচ্ছে এটা, এসআইআরের নথি আপলোডে ইচ্ছাকৃত ভুল বড় শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এইআরওদের, তাদের বারবার ট্রেনিং দেওয়া হয়েছে, এবং সেখানে বার্তাটা খুব ক্লিয়ার ছিল যে ভাই, 12টা নথি যেখান থেকে প্রমাণিত হবে এরা ভারতীয়, সেগুলোকে অ্যাকসেপ্ট করো। এর বাইরে কেউ যদি পরিচয়পত্র হিসেবে 13 নম্বর নথি, সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ আছে সেই অনুযায়ী নিজের আধার কার্ড দিতে চাই, সেটাকে অ্যাকসেপ্ট করো। এর বাইরে অন্য কোনো নথি অ্যাকসেপ্টেড না। কিন্তু দেখা যাচ্ছে যে বহু জায়গাতে জোর করে কেউ ব্যাংকের ডকুমেন্টস তুলে দিয়েছে, কেউ জব কার্ডের ডকুমেন্টস তুলে দিয়েছে, কেউ গ্যাসের পাসবুক তুলে দিয়েছে, যা খুশি তাই ডকুমেন্ট দিয়ে দিয়েছে, এবং সেগুলোকে অ্যাপ্রুভও করে দেওয়া হয়েছে।
আর তাই এই যে বদমাইশিটা চলছে, পিসি ভাইপোর ইনস্ট্রাকশানে এই পুরো খেলাটা চলছে, এবার এই খেলাটাকে শেষ করার সময় হয়ে এসেছে। নাহলে এসআইআর প্রসেস বাংলায় আগামী 2-3 বছরেও শেষ করা যাবে না। মহামান্য ইলেকশন কমিশন সেটা বুঝে যাওয়ার পরই কিন্তু এই রণংদেহী মূর্তিটা নিয়েছে। এবং যেটা সবথেকে বড় কথা, যে ইলেকশন কমিশনের কিন্তু প্রথম থেকেই সন্দেহ ছিল বাংলাতে, কেন অন্যান্য রাজ্যে যে এসআইআর হচ্ছে সেখানে ভালো করে দেখুন একটা বড় সংখ্যক নাম বাদ যাচ্ছে, কিন্তু বাংলায় প্রথম থেকেই নামটা খুব অল্প বাদ গেছে। 58,20,000 আমাদের হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু যে 12টা রাজ্যে হচ্ছে এসআইআর তার সঙ্গে যদি কম্পেয়ার করেন না, এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত কম, অত্যন্ত নগণ্য। ফলে বাংলা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা সন্দেহ ছিল। তারপর আর একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যেটা বিভিন্ন মিডিয়া রিপোর্ট গেছে, অন্যান্য সোর্সের রিপোর্ট গেছে এবং ইলেকশন কমিশনের নিজস্ব রিপোর্ট তো আছে, সেখানে এটা পরিষ্কার হয়ে গেছে যে ফেরেববাজ ভাইপো এই যে বিএলওরা ছিলেন, বিএলওদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল এবং এই চাপ সৃষ্টি করে তাদেরকে বলা হয়েছে, ভাই তোমরা সমস্ত নাম 2025 তালিকায় যা নাম আছে সমস্ত নাম তুলে দাও, কিছুতেই নাম কাটা যাবে না। এই যে চাপটা ছিল, তখনই কিন্তু মহামান্য ইলেকশন কমিশনের সন্দেহ হয়েছিল যে এই নাম এত নাম তুলছে কেন। কেননা যখনই ভেরিফিকেশন প্রসেস আসবে এই সমস্ত নাম তো আইডেন্টিফাই হয়ে যাবে। এবং সেই সন্দেহটা যে কতখানি সত্যি ছিল, তাদের আশঙ্কা যে ভুল ছিল না, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যখন ওই প্রাথমিক যে হিয়ারিংটা হচ্ছে, যেখানে বেসিক্যালি নো ম্যাপিং ভোটারদের হিয়ারিং হচ্ছিল না, সেখানেই 13 নথির বাইরে অন্য নথি দেওয়ার প্রবণতাটা প্রথম দেখা যায়। এবং সেই প্রবণতাটা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় মারাত্মক আকারে ছিল। ফলে সেই জায়গাটায় আরও কঠোরভাবে, কঠিনভাবে পরীক্ষা করতে শুরু করে ইলেকশন কমিশন। আসলে ফেরেববাজ ভাইপো অ্যান্ড কোম্পানি বুঝতে পারেনি যে এখানে ডকুমেন্ট তুলে দিলেই হবে না, এখানে যে আধিকারিকরা আছে তাদের উপর চাপ সৃষ্টি করে এগুলোকে অ্যাপ্রুভ করিয়ে দিলেই হবে না। এর ফাইনাল রাউন্ড অফ ভেরিফিকেশনটা হচ্ছে দিল্লিতে সদর দপ্তরে, যেখানে এআই টেকনোলজির ব্যবহার করা হচ্ছে এবং কোনটা সত্যি কোনটা মিথ্যে, ওই ডুপ্লিকেট সফটওয়্যারের কথা বলেছিলাম আপনাদের, সেইটা দিয়ে ভেরিফাই করা হচ্ছে এবং সেখানেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাচ্ছে। এবং যে আধিকারিকদের কাছে দেখুন একটা দুটো ডকুমেন্ট ছুট হয়ে যেতে পারি, কাজ করতে গেলে এত বড় মহাযজ্ঞ চলছে সেটা তো সকলেই বুঝতে পারে, কিন্তু যে যে আধিকারিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে এরকম নথি করে দিয়েছে, সেখানে হয় চাপের মুখে তারা করছে, না হলে এগুলো সব ওই শূন্য পাওয়া আধিকারিক যারা জানে যে এই তোলামূল বাহিনী চলে গেলে আমাদের চাকরিটা নট হয়ে যাবে, ফলে তারাই এই বদমাইশিটা ইচ্ছা করে করছে। এখন যেটাই করুন, বারবার তো এইভাবে নিয়ম ভাঙতে পারেন না। আপনার উপর যদি চাপ সৃষ্টি হয়, ইলেকশন কমিশন আছে, আপনি সেখানে রিপোর্ট করুন যে আমার উপরে এই চাপ সৃষ্টি হচ্ছে, আমাকে দিয়ে জোর করে করানো হচ্ছে, আমি কি করব, আমার এখানে প্রাণ সংশয় হচ্ছে। সেসব না করে ইচ্ছা করে এই ফেরেববাজ ভাইপোর পাল্লায় পড়বে আর নির্বাচন কমিশন বসে বসে আঙুল চুষবে, এটা যারা ভেবেছিল তারা মূর্খের স্বর্গে বাস করছিল। ফলে সেই জায়গাটাতেই কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো যে এখানে বড় সড়ো খেলা চলছে। আর সেই জন্যই বাংলাতে এবার সুপার চেকিং শুরু হয়ে গেছে। কি এই সুপার চেকিং? এক একজন অবজারভারকে এখানে নিয়োগ করা হয়েছে, তার তত্ত্বাবধানে 25 জন করে মাইক্রো অবজারভার থাকবে, অর্থাৎ একজন মাইক্রো অবজারভারের আন্ডারে আবার বেশ কিছু বুথ থাকবে। ফলে প্রত্যেকটা স্টেপে এখানেই যে ডকুমেন্টগুলো আপলোড হচ্ছে, সেখানেই কিন্তু ক্যাচ কটকট নো ছটফট করে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। এবং এই স্ট্র্যাটেজিটা বাংলায় ইমপ্লিমেন্ট করার পর ভাইপো বাহিনীর, এই ফেরেববাজ ভাইপো বাহিনী, পিসি বাহিনী, তাদের ছটফটানি অনেক বেড়ে গেছে। এটা তো সিলেবাসে ছিল না, আউট অফ সিলেবাস কোশ্চেন হয়ে গেছে। এত মাইক্রো অবজারভার থাকবে, এত অবজারভার থাকবে, এত রোল অবজারভার থাকবে, এত স্পেশাল অবজারভার থাকবে, কেন বাংলার জন্য এত কিছু হচ্ছে কারণ ফেরেববাজিটা প্রথম থেকে আপ্রাণভাবে করার চেষ্টা করা হচ্ছে। এবং যেখানে যেখানে ধরা পড়ছে, যে বুথে ধরা পড়ছে, আবারও বলছি, যেখানে একটা দুটো ঘটনা ঘটছে সেগুলোকে রেকটিফাই করতে বলা হচ্ছে, সেখানে ঠিক আছে, সেগুলো তোমরা আর এরকম ভুল করো না, এরকম ভুল হচ্ছে, মেসেজটা যাচ্ছে। কিন্তু যেখানে প্রচুর পরিমাণে যাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু মেন জায়গাটা হয়ে গেছে। আসলে ইলেকশন কমিশন যে জায়গাটা ধরে ফেলেছে, তাদের হাতে যে প্রমাণগুলো চলে এসছে সেগুলো মারাত্মক। যেমন এই ভাইপোর একজন খুব পেয়ারের অতিরিক্ত জেলা শাসক আছেন, তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন ইয়ারোদের যে ভাই এখানে যে নামগুলো আসছে হিয়ারিংয়ের জন্য না, তাদের কারুর নাম নট ভেরিফাইড করা যাবে না। কেন বলছেন এই কথাটা নট ভেরিফাইড করা যাবে না? তার কারণ হচ্ছে ভাইপো কোম্পানির এখানে চাপটা আছে। উল্টে বলা হচ্ছে ভাই ডকুমেন্টসেরা যা খুশি আপলোড করুক, তোমরা ডেলি বেসিসে 3 থেকে 5,000 নাম ভেরিফাইড করে মার্ক করে দাও। অর্থাৎ এই ভেরিফাইড করতে হচ্ছে কেন? এখন একটা বেসিক জায়গা আপনারা বোঝার চেষ্টা করুন,
যে মানুষটাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তার মানে কি তাকে নিয়ে কিছু সন্দেহ আছে। এখন যাকে নিয়ে সন্দেহ আছে দুটো কারণে সন্দেহ হতে পারে। এক, ডেটা ভুল, মানে 2002-এর তালিকায় যে স্পেলিং ছিল এখানকার যে স্পেলিং ম্যাচ হচ্ছে না সেটা নিয়ে হচ্ছে, কিন্তু তা তো ডকুমেন্ট সব ঠিক থাকবে। যে 12টা ডকুমেন্ট বলেছে, হাতি ঘোড়া খুব কি কঠিন ডকুমেন্ট বলে দিয়েছে, প্রচুর অপশন খোলা আছে, তাহলে তাদের অসুবিধা তো হওয়ার কথা নেই। তাহলে এই 12টা ডকুমেন্টের বাইরে অন্য ডকুমেন্ট কারা দিচ্ছে? যারা দিচ্ছে তারাই ওই অবৈধ বাংলাদেশি, তারাই ওই রোহিঙ্গা। তাহলে তাদেরকে এই ভোটার তালিকা থেকে বার না করে তাদের নাম ভেরিফাইড বলে মার্ক করে দিতে হবে এই ভুয়ো ডকুমেন্টগুলোর জন্য। বলছে কি কি ডকুমেন্ট গেছে, পাসপোর্ট চলে, এই জব কার্ড চলে গেছে, গ্যাসের যে বুকিং হয় তার পাসবুক চলে গেছে, ব্যাংকের পাসবুক চলে গেছে। আরে ভাই, এই রাজ্যে একটা অবৈধ বাংলাদেশি, একটা অবৈধ রোহিঙ্গা যদি ঢুকে পড়ে, সে ঢুকে পড়ার আগে তার প্যান কার্ড, তার আধার কার্ড, তার ভোটার কার্ড সমস্ত কিছু রেডি হয়ে যায়। তাহলে সেইগুলোর বেসিসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সেইগুলোর বেসিসে জব কার্ড পাওয়া, এগুলো কি খুব মারাত্মক কিছু? তাহলে ওই ডকুমেন্টগুলো কী করে ভ্যালিড ডকুমেন্ট হবে? অথচ সেইগুলোকেই কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। এবার সবথেকে মজার ব্যাপার হচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যখনই এই তথ্যটা চলে গেছে, তারা তো ওই বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটা পাঠানো হয়েছিল সেইগুলো স্ক্রিনশট তো জোগাড় করে নিয়েছে। তার থেকেও বড় কথা, ডিজিটাল লগ সেইটাকে এবার কালেক্ট করতে চলেছে। এবার এই ডিজিটাল লগ, এই স্ক্রিনশট নিয়ে এর বিরুদ্ধে আইনি প্রসেস শুরু হবে। কত ধানে কত চাল, এই ভাইপোর কথায় নেমে এই ফেরেববাজ অফিসিয়ালগুলো এইবার বুঝতে পারবে। সাসপেনশন তো ছেড়ে দিন, জেলের ভাত খেতে হবে, চাকরিটি যাবে, সেই জায়গাটা হয়েছে। খুব ভদ্র ভাষায় এদের বোঝানো হচ্ছিল। আর আপনারাও যেরকম ভাবছিলেন এরাও সেরকম ভেবে ফেলেছিল যে ইলেকশন কমিশনের তো কোনো ক্ষমতাই নেই, জ্ঞানেশ কুমার আর কী করবে। ওই তো আমাদের দিদিমণি বলেছে 4টে এফআইআর এখনও হতে দেয়নি। ওই যাদেরকে বলছে ওই গুন্ডা এমএলএটা, তার বিরুদ্ধে এফআইআর হতে দেয়নি, পুলিশ কিছু করবে না, এদের ইলেকশন কমিশনের কোনো ব্যাপার নেই। উল্টে পিসি ভাইপো যে কথাটা বলছে সেই কথা শুনে চলবো। এবার বুঝুক, ঠেলাটা বুঝুক, কত মজাটা আসছে। এইবার এই সমস্ত যখন একদিকে চলছে, তখন ভাইপো কোম্পানি বুঝে গেছে যে এবার আর কিছুতেই পারা গেল না। তাহলে একটাই অপশন কি আছে, ওই খেলতে না পারলে লুডোতে যখন হেরে যাচ্ছি বোর্ডটাকে উল্টে দাও, দাবাতে পারছি না বোর্ডটাকে উল্টে দাও, ঠিক সেই প্রসেস শুরু হয়েছে। পিসি ভাইপোর অনুপ্রেরণায় একজন মহামান্য কলকাতা হাইকোর্টে চলে গেছে, গিয়ে বলছে কেন এসআইআর, যৌক্তিকতা কি, প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। কেন মামলাটা করা হয়েছে? বলা হচ্ছে যে আইনে আছে এসআইআর করতে গেলে তার আগে ইলেকশন কমিশনকে যৌক্তিকতা দেখাতে হবে যে কেন এসআইআরটা দরকার। সেই যৌক্তিকতা তারা দেখায়নি, এমনি এসআইআর শুরু করে দিয়েছে। এই নিয়ে আরটিআই করা হয়েছিল, তার জবাব দেয়নি, তাই তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এখন মজার ব্যাপার, ধরুন এই যে এসআইআর প্রসেসটা হচ্ছে, এটা শুধুমাত্র বাংলার জন্য হচ্ছে না, এটা গোটা দেশেই হবে। এবং ইতিমধ্যেই বিহারে কমপ্লিট হয়ে গেছে, আরও 12টা রাজ্যে একসঙ্গে চলছে, কোথাও কোনো সমস্যা নেই, যত সমস্যা বাংলায়। 2 নম্বর জায়গা, এই যে এসআইআরটা হচ্ছে, সেই এসআইআরটা করার জন্য সাধারণ মানুষ, আপনার আমার কোনো অসুবিধা হচ্ছে? লিঙ্ক করে দিয়েছি, যাদের যাদের হিয়ারিংয়ে ডাক আসছে, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে, কিন্তু লাইনে তোমাদের দাঁড়াতেই হয়। সে ব্যাংকে যান, এটিএমে যান, ভোট দিতে যান, রেশন তুলতে যান, সব জায়গায় লাইনে দাঁড়াতে হয়, কারোর তো কোনো অসুবিধা নেই। তাহলে এই ছটফটানিটা কেন? যৌক্তিকতাটা কি? যৌক্তিকতা কিছু নেই, এসআইআর করার দরকার নেই। এই যে 58,20,000 নাম বাদ গেল, এর যৌক্তিকতাটা কি? এটাকে বোঝাবে। আর মামলা যেহেতু সুপ্রিম কোর্টে চলছে, হাইকোর্টে কেন মামলা করতে হচ্ছে? অর্থাৎ বিভিন্ন জায়গায় মামলা করে চাপ সৃষ্টি করে ব্যাপারটাকে ঘেঁটে দাও, লুডোর বোর্ড উল্টে দাও। কিন্তু এত সহজ? এই জায়গায় যখন গেছে, তখন মহামান্য ইলেকশন কমিশনের হাতে দুখানা মারাত্মক তথ্য চলে এসছে। এক, সন্দেশখালিতে, শুধুমাত্র সন্দেশখালিতে 2,253 জনকে নন ইন্ডিয়ান, অভারতীয় উল্লেখ করে নোটিশ। অর্থাৎ এই যে আনম্যাপড রয়েছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, এর মধ্যে ভুরি ভুরি ভুয়ো বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা ঢুকে আছে। সন্দেশখালি প্রমাণ, বিভিন্ন জায়গা থেকে সেই প্রমাণ আসছে এবং সেই প্রমাণ হাতে রেখেই কাজ করছে। ফলে যদি এটা মামলা হয় এবং তার এগেনস্টে এইগুলো প্লেস করা হয় যে না নন ইন্ডিয়ান আমাদের কাছে এসছে, সেই জন্য হিয়ারিংয়ে ডেকেছি, তারপর মহামান্য হাইকোর্ট বলবে যে না এসআইআরের দরকার নেই, বলবে এই যে 58 লক্ষ নাম ছিল, এসআইআর না করলে তো এগুলো বাদই যেত না। স্বর্গীয় সঙ্গীত শিল্পী স্বর্গ থেকে নেমে এসে উন্নয়ন বাহিনীর দাপটে ভোট দিয়ে চলে যেত, সেগুলো তো আটকানো যেত না। আর একটা মজার ব্যাপার আপনাদের দেখাই, এসআইআর চলছে বলেই যেটা জানা গেছে, এসআইআর চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা, সম্পত্তির দখল নীতি, বাবা পরিচয়ে ভোটার কার্ড, বিস্ফোরক অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে।
বাংলাদেশি, এটা প্রমাণিত হয়ে গেছে। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ফেলেছে বাবা পরিচয় দিয়ে, কেননা সম্পত্তির দখল নিতে হবে। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকে এই ঘটনা ঘটেছে। তাহলে কি এগুলোর জন্য এসআইআর দরকার নেই? এসআইআর না হলে এই ঘটনাগুলো জানা যেত? এবার এই মামলাটা টিকবে, ধোপে টিকবে? এবং দেখুন, মামলাটা করে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু এরা খুব ভালো করে বুঝে গেছে যে এসব করে কোনো লাভ নেই। কত ধানে কত চাল এবার বুঝতে হবে, এবং সেটা বুঝতে পারছে। আর সেই জন্যই কি সুর নরম হতে শুরু করেছে। কেন বলছি? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুর গিয়েছিলেন সম্প্রতি। সেখানে গিয়ে বড় বড় ডায়লগ ঝেড়েছিলেন, জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার, মায়েরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। নাড়ুটা কি? কোন নাড়ু? ওই বকটুয়ের নাড়ু, নাকি বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে হয়ে যায় যেগুলো, সেই নাড়ু? তো যাই হোক, সেই সব বড় বড় চ্যালেঞ্জ করেছিলেন। কিন্তু চ্যালেঞ্জ করলে হবে কি? ইলেকশন কমিশন ভয় পেয়ে যাবে, ঘরে বসে যাবে, আঙুল চুষবে, এটাই ভেবেছিলেন। সবাই তার চোখ রাঙানিকে ভয় পাবে না, আর কেউ ভয় পায় না। ইলেকশন কমিশন আইন মোতাবেক কাজ করছে, এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আজ অবধি প্রমাণ করা যায়নি তারা ভুল কাজ করছে। কেউ প্রমাণ করতে পারেনি, বরং তারা যে কাজটা করছে সেটা সঠিক করছে, এটাই বারবার মহামান্য সুপ্রিম কোর্ট শিলমোহর দিয়েছে। ফলে এই তর্জন গর্জন এবার ফুস হতে শুরু করেছে। এই জোর করে আধিকারিক চেঞ্জ করে দিচ্ছিল, এফআইআর করবো না, এই সব করছিল, বুঝতে পেরেছে। কালকেই বলছিলাম না আপনাদের যে দিল্লিতে যাচ্ছেন দিদিমণি, যান, কিন্তু গিয়ে ইলেকশন কমিশনের কঠিন প্রশ্নগুলো সামাল দিতে হবে। তো বুঝতে পারছেন খুব ভালোভাবে হাওয়া খুব খারাপ, হাওয়া খুব খারাপ। আর সেই জন্য বলতেই তো পারতেন, এতদিন যে ডায়লগ দিতেন যে ইলেকশন কমিশনের আন্ডারে আছে নাকি, এরা আমার আন্ডারে আছে, 3 মাস নির্বাচন ঘোষণা হলে তবে ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে, আর তারপর 5 বছর আমার আন্ডারে কাজ করতে হবে। সেই সব ডায়লগ কোথায় গেল? ওই যে 3 জন আধিকারিককে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে বদলি করে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন পরিষ্কার জিজ্ঞেস করেছে, ভাই কেন করেছো এসব, কেন করেছো? এবার ওই 2 তারিখ সোমবার দিন গেছেন দিল্লিতে, তো যাবেন, তো সেখানে গিয়ে তো এই প্রশ্নটা ফেস করতে হবে, বুঝতে পেরেছেন উত্তর দিতে পারবেন না। তাই এখনই সুরসুর করে জবাব দিতে হচ্ছে। কাজের চাপ কমাতেই 3 আধিকারিকের বদলি। কেন বললেন না তো? এখনও তো ইলেকশন ঘোষণা হয়নি, ইলেকশন কমিশন, তুমি কি এ ব্যাপারে জিজ্ঞেস করার? হরিদাস পাল বলেন তো, বলতে পারছেন না কেন? কেন উত্তর দিতে হচ্ছে যে কাজের চাপ কমাতেই? আমি জবাব দেবো না, যা করার আছে করে নাও, আই ডোন্ট কেয়ার, গুলি করো, জেলে ভরো, বলছিলেন কেন? বলতে পারেননি উত্তরে যে আমি এদেরকে চেঞ্জ করেছি, বেশ করেছি, এরা আমার আন্ডারে আছে, ইলেকশন এখনো ঘোষণা হয়নি, এর জন্য যদি আমাকে গুলি করেন, জেলে ভরেন, পড়ুন, আমি বেশ করেছি, চেঞ্জ করেছি, লেখেননি তো উত্তরে। তাহলে সুর নরম হচ্ছে কেন? বুঝতে পারছেন হাওয়াটা কোথায় লিক করছে? আপনারা যারা বলছিলেন না যে ইলেকশন কমিশন কিচ্ছু নয়, ইলেকশন কমিশন কিচ্ছু না হলে আই ডোন্ট কেয়ার থেকে কাজের চাপ কমাতেই 3 আধিকারিকের বদলি, এই জায়গায় চলে এলো কেন? এখানেই শেষ নয়, আরও একটা এক্সাম্পল আপনাদের দেখায়, তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন। ইলেকশন কমিশন বারবার রাজ্য সরকারকে চিঠি দিচ্ছিল, 5 বার দিয়েছে যে ভাই আমাদের ইলেকশন আসছে, 5টা রাজ্যে ইলেকশন হবে, আমাদের স্পেশাল অবজারভার করতে হবে, আইপিএস আইএএসদের দরকার আছে, তোমরা লিস্ট পাঠাও। কাদের পাঠাতে হবে? তোমরা লিস্ট পাঠাও। গাজোয়ারি পাঠাবো না, কে ইলেকশন কমিশন, কেন তার জবাব দিতে হবে, বিশাল ব্যাপার। তো ইলেকশন কমিশন কিচ্ছু করেনি। কালকে 15 জন আইএএস আর 10 জন আইপিএস, তাদের লিস্ট পাঠিয়ে দিয়েছে 25 জনের, ভাই এদেরকে আমরা তুলে নিলাম, এদেরকে আমরা স্পেশাল অবজারভার হিসেবে ট্রেনিং দিচ্ছি, অন্য রাজ্যে আমরা বা কোথাও আমরা নির্বাচনের কাজে লাগাবো। তো বলতে পারতো তো আমি দেবো না, যা করার আছে করে নাও, আই ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার আর বলতে পারছে না, বরং ইলেকশন কমিশন যে ডোন্ট কেয়ার করে দিয়েছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে। আর তাই এখন সুর নরম করে বলছে, না না এদের নিলে চলবে না, আমার তো কাজ আটকে থাকবে, এই নজনকে নিও না, ওই নজনকে নাও, এদের আমরা রিপ্লেসমেন্ট পাঠাচ্ছি। তো এই কথাটাই তো ইলেকশন কমিশন এতদিন বলছিল, বাবা বাছা করে বলছিল, ওই জন্য ভালো লাগছিল না। বাতকে ভূত না লাতকে ভূত বাতমে নেই মানতে হয়, ওই ঘটনা ঘটে গেছে, সেই জন্য আজকে ইলেকশন কমিশন করেছে বলে বলছে আমার নজর লাগবে না। তো এইটাই তো ইলেকশন কমিশন করতে চাইছিল। অর্থাৎ যে যে জায়গায় জোচ্চুরি করতে যাচ্ছিল, যে যে জায়গায় পাকামি করতে যাচ্ছিল, যে যে জায়গায় জোর করে 2 নম্বরই ভোটারগুলো ঢুকিয়ে রাখতে যাচ্ছিল না, প্রত্যেকটা জায়গায় ইলেকশন কমিশন ঢুকছে। আর আপনারা যেটা ভুল করছিলেন, এরাও সেটা ভুল করেছিল। কেউ চুপ থাকা মানেই সে দুর্বল নয়, কেউ চুপ থাকা মানেই সে তার কাজটা করছে না এমন নয়, বরং চুপ থেকে সে নিজের কাজটা করছে। আর যারা বেশি তর্জন গর্জন করছে তারা বেশি ফাঁসছে, সেটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল। আর সেই জন্য আই ডোন্ট কেয়ার থেকে এখন কুটু টুটু সুরে চলে এসছে। ফলে এসআইআরের খেলা জমে ক্ষীর। এসআইআর সঠিকভাবে হবে, বাংলায় সমস্ত অস্বচ্ছ ভোটার, অবৈধ বাংলাদেশি, রোহিঙ্গা, ডুপ্লিকেট ভোটার, সমস্ত কিছু বাদ যাবে, এবং
যারা স্বচ্ছ ভোটার, বিরোধী ভোট দেয় বলে যাদের নাম এতদিন কেটে রেখে দিয়েছিল, তাদের নাম ভোটার তালিকায় উঠবে এবং সেই স্বচ্ছ ভোটার তালিকা যবে তৈরি হবে তার বেশি সে বাংলায় ভোট হবে, তারপর যার ক্ষমতা আছে সে রাজনৈতিক যুদ্ধে সেটা জিতে নেবে। কিন্তু ইলেকশন কমিশনকে নাড়িয়ে দেবো, কাঁপিয়ে দেবো, ফাঁপিয়ে দেবো, ওইসব জিনিস, ওইসব নিজের দলের গাধাদেরকে বোঝাতে পারেন, কিন্তু আলটিমেট বাস্তবে তার কোনো মিল নেই, বাস্তবে সেরকম কিছু হচ্ছে না, সেটা যত সময় যাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এসআইআরের এই আপডেট নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আমাদের এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।